ভালো আছে তো সকলে। চলো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শক্তি সমস্যা, শক্তি উৎসগুলো কত ধরনের, আর খাদ্যের রাসায়নিক শক্তি, এগুলো নিয়ে আলোচনা করা যাবে। তাহলে যে তিনটি বিষয় আলোচনা করব: শক্তি সমস্যা, শক্তি উৎস আর খাদ্যের রাসায়নিক শক্তি, এই তিনটে জিনিস নিয়ে আজকে আলোচনা করব। খাদ্যের রাসায়নিক শক্তি। শক্তি সমস্যা আমাদের এখন যেটা নিয়ে খুব সমস্যার সম্মুখীন হচ্ছে গোটা বিশ্ব, তা হচ্ছে জ্বালানির সমস্যা। তা আমরা জ্বালানি বলতে কি বুঝি? জ্বালানি হিসেবে মূলত দুটো জিনিস ব্যবহার করা হয়, কয়লা, আরেকটা কি, কয়লা ও পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম বলতে শুধু কিন্তু পেট্রোল নয়, পেট্রোলিয়াম জাত পদার্থ, অর্থাৎ এর থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, এই সমস্ত যে জ্বালানিগুলো সবগুলোই আমরা পেট্রোলিয়ামের মধ্যে ধরে নিচ্ছি। তাহলে কয়লা আর পেট্রোলিয়াম এই দুটো জ্বালানি নিয়ে আমাদের বিশ্বে এখন এই দুটোর সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা? কয়লা এবং পেট্রোলিয়াম অফুরন্ত নেই, এগুলো আমাদের ব্যবহারের ফলে এক সময় শেষ হয়ে যাবে। তাহলে এগুলো আর বেশি দিন নয়, এগুলো এত ভাবে আমরা ব্যবহার করছি, এই ব্যবহার করতে করতে একদিন কয়লা এবং পেট্রোলিয়াম এই শক্তি উৎসগুলো শেষ হয়ে যাবে। তাই বিশ্বের সমস্ত দেশের বিজ্ঞানীরা সবাই ব্যস্ত আছেন বিকল্প শক্তি উৎস খুঁজে বার করার জন্য এবং তার ব্যবহারিক প্রয়োগ করার জন্য। তো এই কয়লা ও পেট্রোলিয়াম তাহলে বিকল্প শক্তি উৎস। তাহলে আমাদেরকে জানতে হবে যে শক্তি উৎস কত ধরনের। তো শক্তি উৎসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। শক্তি উৎসগুলোকে দুটো ভাগে আমরা ভাগ করি। একটাকে বলা হয় অনবীকরণযোগ্য শক্তি উৎস। অনবীকরণযোগ্য শক্তি উৎস অর্থাৎ এই শক্তি উৎসগুলোকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো না, এবং এই শক্তিগুলো যেমন কয়লাকে তুমি যদি পোড়াও, কয়লা পুড়ে শেষ হয়ে যাবে, সেখান থেকে আর আমি কোনো জ্বালানি পাবো না। আরেক সময় কি হবে, কয়লার যে সঞ্চয় ভান্ডার, এই সঞ্চয় ভান্ডারটা শেষ হয়ে যাবে, আমরা এই সঞ্চয় ভান্ডারটা কিন্তু তৈরি করতে পারবো না। একই রকম ভাবে পেট্রোলিয়ামও এক সময় শেষ হয়ে গেলে সেটা আর নতুন করে আমরা তৈরি করতে পারবো না। তাহলে এগুলো হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি উৎস। এই অনবীকরণযোগ্য শক্তিগুলোকে আমরা কিছুতেই আবার তৈরি করতে পারবো না, তৈরি করার ক্ষমতা নেই। আমরা কখনো কয়লা তৈরি করতে পারবো না। পেট্রোলিয়াম আমরা তৈরি করতে পারবো কি? তাহলে পেট্রোলিয়াম আমরা তৈরি করতে পারছি না। এছাড়াও আরেকটি আছে প্রাকৃতিক গ্যাস, এটাও হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি উৎস। তাহলে এই শক্তি উৎসগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে যদি আমরা এর অনিয়ন্ত্রিত ব্যবহার করি, তাই তো? যদি আমরা
এগুলোর ব্যবহার যেভাবে আমাদের চলছে এইভাবে যদি চলতে থাকে তাহলে এই শক্তি উৎসগুলো থেকে আমরা বেশি দিন শক্তি পাবো না। আরেক ধরনের শক্তি উৎস কি আছে? নবীকরণযোগ্য। নবীকরণ, তাহলে এর উদাহরণগুলো তো মনে রাখবে, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, অনবীকরণযোগ্য শক্তি উৎস। লিখে দিচ্ছি একটু, কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস হলো, তাহলে অনবীকরণযোগ্য শক্তি উৎসের এই তিনটের নাম মনে রাখবে। আর নবীকরণযোগ্য শক্তি উৎস বলতে কি বোঝায়? সাধারণভাবে বলা হয় এই নবীকরণযোগ্য শক্তি উৎসটা যে এগুলো শেষ হবে না, কিন্তু বাস্তবে কিন্তু এটা নয়, শেষ হবে না এটা আমরা বলতে পারি না। কেননা যে কোনো জিনিস যার অস্তিত্ব আছে, যা সৃষ্টি হয়েছে, সেটা একদিন শেষ হবেই, তবে সেটা হতে বহুদিন লাগবে। অর্থাৎ এই নবীকরণযোগ্য শক্তি উৎসগুলোকে আমরা অনেক অনেক দিন ব্যবহার করতে পারবো। তাহলে এই শক্তি উৎসগুলোকে আমরা বহুকাল ব্যবহার করতে পারবো। এর উদাহরণ কি কি? যেমন সৌরশক্তি। সৌরশক্তি কি থেকে পাই? সূর্যালোক থেকে পাই। সূর্যালোক থেকে পাই যেহেতু, তাহলে যতদিন সূর্য আছে আমরা সৌরশক্তি পাবো। সূর্য যতদিন আছে আমরা সৌরশক্তি পাবো, তাই তো? আর সূর্য তো এমন নয় যে সূর্য কালকেই শেষ হয়ে গেল। সূর্যের আয়ু ধরে নিতে হবে এখন প্রায় কয়েক কোটি বছর, কয়েক শ কোটি বছর। তাহলে কয়েক শ কোটি বছর আমরা এই সৌরশক্তিকে পাবো, তাই একে নবীকরণযোগ্য শক্তি উৎস বলা হয়। আর এরকম কি আছে যেটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না? কিছু একটা নাম বলতে পারবে এরকম একটা শক্তি উৎসের নাম যা নবীকরণযোগ্য শক্তি উৎস হিসেবে পরিচিত? যেমন বায়ু শক্তি। বায়ু শক্তি, তাহলে বায়ু প্রবাহিত হলেই সেখান থেকে শক্তি তৈরি করা যাবে, তো বায়ু তো আর শেষ হয়ে যাবে না। খুব বড় প্রাকৃতিক বিপর্যয় না হলে, তো ওরকম বড় বিপর্যয় হয়ে গেলে হয়তো আমাদের অস্তিত্বই থাকবে না। তাই বায়ু শক্তিকে আমরা বহুকাল যাবৎ ব্যবহার করতে পারবো। আর কি আছে? পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তোমরা পড়ে আসছো। তাহলে যে জোয়ার ভাটা হয়, এই জলের মধ্যে যে জোয়ার ভাটা হয়, সেই জোয়ার ভাটা থেকে যে শক্তি হয়, সেই জোয়ার ভাটা কি হবে? চলতে থাকবে অনন্তকাল। জোয়ার ভাটা যতক্ষণ হচ্ছে ততদিন আমরা সেখান থেকে শক্তি পেতে পারি। তাই বর্তমান বিশ্বের সমস্ত দেশ এই নবীকরণযোগ্য শক্তি উৎসগুলোকে কিভাবে আরো ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি এবং এগুলো সকলের ব্যবহার্য করে তুলতে পারি, এই গবেষণায় ব্যস্ত আছেন পৃথিবীর সমস্ত দেশের বিজ্ঞানীরা। সবাই চেষ্টা করছেন কিভাবে এই নবীকরণযোগ্য শক্তি উৎসগুলোকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, যাতে আমরা এই আমাদের শক্তি সমস্যা মেটাতে পারি। তাহলে আমাদের শক্তি সমস্যা মেটাতে গেলে কোন শক্তি উৎসটার দিকে গুরুত্ব দিতে হবে? নবীকরণযোগ্য শক্তি উৎসের ব্যবহার আমরা যত বাড়াবো তত আমাদের এই সমস্যাটা সমাধান হবে। তাই পৃথিবীর সমস্ত দেশেই এই নবীকরণযোগ্য শক্তি উৎস নিয়ে গবেষণা করছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? শক্তি উৎসগুলো
কত ধরনের? দু ধরনের শক্তি উৎস, একটা হলো অনবীকরণযোগ্য শক্তি উৎস আর একটা হলো নবীকরণযোগ্য শক্তি উৎস। দুটো শক্তি উৎসের উদাহরণগুলো মনে রাখবে আর কোনটা কাকে বলে, ঠিক আছে? এরপরে যেটা কি বলেছিলাম, কোন টপিকসটা আমরা আলোচনা করব? খাদ্যের রাসায়নিক শক্তি। খাদ্যের রাসায়নিক শক্তি। আমরা কেন খাবার খাই বলো তো? আমরা খাবার কি জন্য খাই? শক্তি পাওয়ার জন্য, তাই তো? দেখবে কখনো তোমাদের যদি ছোটখাটো শরীর খারাপ হয়, শরীর খারাপ হলে সাধারণত একটা কমন সমস্যা দেখা দেয় যে কিছু খেতে ইচ্ছে করে না। অনেক রোগের ক্ষেত্রে এটা হয় যে কিছু খাবার খেতে ইচ্ছে করছে না। এরকম কয়েকদিন চলতে থাকলে দেখা যায় যে শরীরে একটু দুর্বলতা বোধ হচ্ছে, দুর্বল বোধ করছি। কারণটা কি? তাহলে দুর্বল বোধ করছি, তার অর্থটা হচ্ছে যে আমার শরীরে পর্যাপ্ত শক্তি হয়তো নেই। তাহলে শক্তিটার অভাব হলো কেন? ওই যে তোমার শরীর খারাপ হওয়ার সময় খাদ্য গ্রহণ করনি বা কম পরিমাণে খাদ্য খেয়েছো, যার ফলস্বরূপ শক্তির ঘাটতি দেখা দিয়েছে। তাহলে আমরা এখানে যেটা আলোচনা করব বলেছিলাম, খাদ্যের রাসায়নিক শক্তি। খাদ্যের রাসায়নিক শক্তি। তাহলে এই খাদ্যের রাসায়নিক শক্তি কিভাবে পাবো? এর আগে তোমরা পড়েছো ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন পড়েছো। রাসায়নিক পরিবর্তনে কি হয়? পদার্থের অণুর গঠনের পরিবর্তন হয়, তাই তো? রাসায়নিক পরিবর্তনে পদার্থের অণুর গঠনের পরিবর্তন হয়। এই গঠন পরিবর্তন হওয়ার সময় ওই পদার্থটি কিছু শক্তি মুক্ত করে, কিছু পরিমাণ শক্তি মুক্ত করে, কিংবা কিছু পরিমাণ শক্তি মুক্ত করে কিংবা কিছুটা শক্তি সে গ্রহণ করে। তাহলে যখন কোনো পদার্থের গঠন অর্থাৎ অণুগুলোর পরিবর্তন ঘটে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন ঘটে, তখন কিছুটা পরিমাণ শক্তি মুক্ত হয় অথবা শক্তি গৃহীত হয়। এই দুটো ঘটনা ঘটে। তো খাদ্যের মধ্যে খাদ্য যখন আমরা গ্রহণ করি, খাদ্য যখন আমরা গ্রহণ করার পর সেই খাদ্য পরিপাক হয়, তখন খাদ্যের গঠনের পরিবর্তন হয়। অর্থাৎ খাদ্যের গঠনের পরিবর্তন হওয়ার সময় খাদ্যের মধ্যে যে সকল পদার্থ থাকে তাদের অণুর গঠনের অনেক পরিবর্তন হয়ে যায়। তাহলে খাদ্য যখন আমরা গ্রহণ করলাম, সেই খাদ্য আমাদের পাকস্থলীতে গিয়ে, বা শুধু পাকস্থলী নয়, আমাদের পৌষ্টিকতন্ত্রে পরিপাক ক্রিয়ার মধ্য দিয়ে যখন যায়, তখন সেই খাদ্যের গঠনের পরিবর্তন হয়। এই সময় কিছুটা পরিমাণ শক্তি মুক্ত হয়, যে শক্তিকে আমরা ব্যবহার করি। একেই বলা হয় খাদ্যের রাসায়নিক শক্তি। অর্থাৎ খাদ্য গ্রহণ করলেই হবে না, সেই খাদ্যকে আমাদের পৌষ্টিকতন্ত্রে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে যখন সেই পদার্থটা সেই খাদ্যের মধ্যে থাকা অণুগুলোর গঠনের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়, তখন ওই খাদ্য থেকে কিছু পরিমাণ শক্তি মুক্ত হয়, যে শক্তিকে আমরা ব্যবহার করি। একেই বলা হয় খাদ্যের রাসায়নিক শক্তি। তাহলে বুঝতে পারলে যে খাদ্যের একে আবার খাদ্যস্থ রাসায়নিক স্থিতিশক্তিও বলা হয়। খাদ্যস্থ রাসায়নিক স্থিতিশক্তিও বলা হয়। তাহলে খাদ্যের রাসায়নিক শক্তিটা বুঝতে পারলে কি? তাহলে আমরা খাদ্য গ্রহণ করি শক্তি পাওয়ার জন্য, তাই তো? তাহলে এখান থেকে তোমরা বিভিন্ন খাদ্যের নাম বলতে পারবে। তাহলে সাধারণত তোমরা প্রতিদিন যে সমস্ত খাবারগুলো খেয়ে থাকো তার একটা তালিকা বানাও। সকাল থেকে রাত পর্যন্ত যা যা খাও সেই খাবারের একটা তালিকা বানাও।
এবং এই খাবারগুলো তোমরা কেন কেন খাচ্ছ? এই খাবারগুলো খাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওই খাবার মধ্যস্থ যে শক্তি আছে সেই শক্তিটাকে আমরা পাওয়ার জন্য খাদ্য গ্রহণ করি। তাহলে এখানে তোমাদের একটা কাজ হচ্ছে খাদ্যের তালিকা। সারাদিনে সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি খাবার খেলে তার একটা তালিকা বানাবে। ওই তালিকাটা বানানোর পর ওই খাদ্যগুলোকে দুটো ভাগে ভাগ করবে, উদ্ভিজ উৎস নাকি প্রাণীজ উৎস। অর্থাৎ যে খাবারটা তুমি গ্রহণ করছো বা ওই যেটা বললাম যে সকাল থেকে বিকেল পর্যন্ত যে খাবারগুলো তুমি খেয়েছো সেই খাবারগুলোকে এই দুটো ভাগের মধ্যে ফেলো যে কোনটা কোন দিকের খাদ্য। আমি একটা বলে দিচ্ছি, ধরো সকালে বা আমরা যেটা হামেশাই খাই বা বেশি পরিমাণে যেটা আমাদের প্রধান খাদ্য ভাত, আর অনেকেই ডিম খেতে পছন্দ করে। আমি ভাত আর ডিম লিখলাম। তাহলে ভাতটা কোন উৎস হবে? ভাত কি থেকে পাই? চাল থেকে পাই। চাল কোথা থেকে পাই? ধান থেকে পাই। ধান কোথায় হয়েছিল? ধান গাছে হয়েছিল। অর্থাৎ এটা হলো একটা উদ্ভিজ উৎস। তাহলে এই ভাতটাকে লিখবে উদ্ভিজ উৎসের দিকে। আর ডিম, ডিম কোথেকে পাই? ডিম বিভিন্ন প্রাণীর থেকে পাই। মুরগি হতে পারে, হাঁস হতে পারে বা অন্য পাখি হতে পারে। তাহলে ডিমটা পেলাম প্রাণী থেকে, তাই প্রাণীজ উৎসের দিকে লিখলে ডিম। এরকম ভাবে তোমরা এখানে যে খাদ্যের তালিকাটা বানিয়েছো এটা যে যতটা পারো, মানে যতগুলো খাবার তোমরা খাও, যে যে খাবার খাও সব খাবারগুলোকে লিখে তারপরে সেই খাবারগুলোকে এই দুটো তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে কালকে আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে। ঠিক আছে? তাহলে আজকের যে আলোচনাগুলো হলো যে আমাদের শক্তির জ্বালানির যে সমস্যা, এই জ্বালানির সমস্যা মেটানোর জন্য আমরা কি করি, কোন শক্তি উৎসগুলোকে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে, আর নবীকরণযোগ্য শক্তি উৎস বলতে কি বোঝো, অনবীকরণযোগ্য শক্তি উৎস বলতে কি বোঝো, এবং এগুলোর প্রত্যেকটার দুটো করে উদাহরণ লিখে পাঠাবে। আর এই যে কাজটা দিলাম এগুলো কালকে তোমরা পাঠাও। আগামীকাল আমরা একটা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। এখানে রাখি তাহলে।